একজন ত্রান্তিক যাকে কোরিয়ান ভাষায় শামান বলা হয়ে থাকে, যে কিনা ভূত ছাড়ানোর কাজ করত, কিন্তু আসলে সে এইরকম কিছুই জানতো না, বরং নানাভাবে ভৌতিক পরিবেশ তৈরি করে মানুষের সাথে প্রতারণা করত এবং টাকা হাতিয়ে নিত। আর এটাই ছিল তার মূল পেশা। কিন্তু এমনই একটি কাজ করতে গিয়ে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয় আর ঘটে যায় নানা ঘটনা। হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো ডক্টর চিন অ্যান্ড দ্য লস্ট লিস্ট নামের একটি দক্ষিণ কোরীয় মিষ্টি হরর মুভি নিয়ে। মুভিটি আপনাদের খুবই ভালো লাগবে, তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা চিন এবং তার সহকারী ইনবের সাথে পরিচিত হই, যারা ভুয়া শামান অর্থাৎ ত্রান্তিক। এই দুজন এমন মানুষদের সাথে কাজ করত যারা মনে করেন তাদের বাড়িতে ভূতের অস্তিত্ব আছে। চিন এবং ইনবে তাদের কাছে যেত, তারপর তাদেরকে বোকা বানিয়ে টাকা কামাতো। আর এই পুরো কাজে চীন নেতৃত্ব দিত এবং ইনবে তার সহকারী, যিনি টেকনিক্যাল এবং অন্যান্য জিনিস সামলাতো। আজও তারা একটি ধনী পরিবারের কাছে যাচ্ছেন, যারা মনে করেন তাদের মেয়ের উপর ভূত ভর করেছে, কেননা তাদের মেয়ে অদ্ভুত আচরণ করছে এবং তাদের কথা শুনছে না। চিন এবং ইনবে এই পরিবারের বাড়িতে পৌঁছান এবং সেখানে প্রথমে চিন তার হাতে বাঁধা ছোট্ট ঘন্টা বাজানোর চেষ্টা করেন, যা কোনো শব্দ করে না। আর এই ঘন্টা বাজানোর ধারণাটি ছিল এই রকম, যদি এই ঘন্টাটি শব্দ করে তাহলে সেখানে সত্যি কোনো আত্মা আছে। কিন্তু আজ পর্যন্ত কোনো কেসেই চিনের এই ঘন্টা শব্দ করেনি এবং আজও এটি থেকে কোনো আওয়াজ আসেনি, অর্থাৎ এখানে কোনো আত্মা নেই। এরপর চীন পরিবারের সদস্যের সাথে দেখা করে, যেখানে মেয়েটি চীনের উপর ঠাট্টা করে। চীন তার অভিনয় শুরু করে দেয়, ঘরের বাইরে পড়ে থাকা একটি মূর্তির উপর দোষ চাপায় যে এই মূর্তির কারণেই ঘরে অশান্তি হচ্ছে। সে বলে যে এই মূর্তিটি একটি সমাধি ফলক ছিল আর এখন চীনকে এটি ধ্বংস করতে হবে। সে এই মূর্তির চারপাশে এমন একটি সেটিং করে যাতে করে এই মূর্তি থেকে রক্ত বের হওয়া, কম্পন এবং বিস্ফোরণ ঘটানো হয়। আর এই সব কিছু তাদের গাড়ি থেকে ওয়্যারলেসের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছিল, যা তাদের খুব কাছেই ছিল। সব কিছুই খুব ভালোভাবেই চলছিল এবং সবাই বিশ্বাস করেছিল। আসলে পরিবারের মেয়েটিও এখন চীন ও ইনবেকে আসল তান্ত্রিক অর্থাৎ শামান মনে করেছিল। কিন্তু এক মুহূর্তে পুলিশ তাদের গাড়ি টো করে নিয়ে যায়, যার ফলে গাড়ি দূরে চলে যায় এবং তাদের সেটআপ কাজ বন্ধ করে দেয়। এক পর্যায়ে মূর্তিটি হঠাৎ করে উড়ে ঘরের ভিতরে পড়ে এবং চিউন কিছু সোজাসাপটা গল্প বানিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সেই সুযোগে ইনবে কিছু সোনার জিনিসও নিয়ে নেয়। চীন মূর্তিটি দোষ দেয় এবং পরিবার থেকে অর্থ নেয়, তারপর সেখান থেকে চলে যায়। আসলে চীন আগে থেকেই এই পরিবারের সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করেছিল এবং জানতে পেরেছিল এই মূর্তিটি তার স্ত্রীর পছন্দ ছিল না। তাই সে মূর্তিটিকে দোষারোপ করেছিল যাতে স্ত্রী তার কথা মেনে নেয় এবং স্বামীকে উপদেশ দেয় স্ত্রীর অনুমতি ছাড়া এমন কোনো জিনিস কেনা উচিত নয়। মেয়েটির কথা বলতে গেলে সে কেবল কিশোরী বয়সের কারণে অদ্ভুত আচরণ করছিল, কিন্তু এই নাটক দেখার পরও সেও ভালো আচরণ করবে। সব মিলিয়ে চিউন মানব মনুষ্যত্ব নিয়ে খেলা করতে সাহায্য করলেও তারা ভূতের অজুহাতে অর্থ উপার্জন করছিল, অর্থাৎ যেটা ছিল একরকম প্রতারণা। এরপর ইনবে এবং চিউন সোনা ও মূর্তিটি বিক্রি করতে যায় এবং দোকানের মালিক মিস্টার ওয়াং, যিনি চিউনের যত্নকারীও বটে, তার সাথে দেখা করে। কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি যে চিউনের বাবা একজন বিখ্যাত শামান ছিলেন এবং এই কথা শুনে চিউন কিছুটা বিচলিত হয়। আর চিউনের এই ভুয়া শামানের ব্যবসাও তেমন ভালো চলছিল না, তার উপর আবার চীন অনেক ঋণগ্রস্তও ছিল। চীন ও ইনবে তাদের মামলার ধারণ করা ভিডিও ইউটিউবে আপলোড করত, যাতে তারা আরও নতুন ক্লায়েন্ট পেতে পারে। তখনই ইউকং নামের একজন মেয়ে হাজির হয় এবং তাদেরকে তার সাথে যেতে বলে, কেননা তার বোনকে অশুভ আত্মা প্রজেস্ট করছে। ইউ তাদেরকে 50,000 টাকা দেয় এবং প্রতিশ্রুতি দেয় যে তারা যদি তার বোনকে মন্দ আত্মা থেকে মুক্ত করতে পারে তাহলে তিনি আরও 50,000 দেবেন। এটা শুনে চিউন এবং ইনবে মেয়েটির গ্রামের দিকে রওনা হয়, যা গবস নামে পরিচিত, যেখানে ইউ তার গাড়িতে এগিয়ে যাচ্ছিল এবং এই দুজন তাদের গাড়িতে ইউর গাড়ির পিছু নিচ্ছিল। পথে ইউ হঠাৎ একটি মহিলার আত্মা দেখতে পায়, যা সম্ভবত তার মায়ের ছিল, এবং এই দৃশ্যই প্রমাণ হয় যে ইউ সত্যি আত্মাদের দেখতে পায়। অবশেষে তারা গ্রামে পৌঁছায়।
চারপাশে কুয়াশা ছিল এবং সেখানকার পরিবেশ বেশ ভীতিকর মনে হচ্ছিল। চিউন এবং ইনবে ইউর বাড়িতে গিয়ে তার ছোট বোনের সাথে দেখা করে। ইউ তার বোনকে একটি ঘরের ভিতর বেঁধে রেখেছিল। মেয়েটিকে স্বাভাবিক দেখাচ্ছিল কিন্তু খুব ভীত মনে হচ্ছিল। চিন তার হাতে বাঁধা ছোট ঘন্টা বাজায় এবং প্রথমবারের মতো ঘন্টা বাজে, যা থেকে বোঝা যায় যে মেয়েটির ভিতরে নিশ্চিতভাবে কোনো আত্মা আছে। এবং প্রথমবারের মতো আমরা ইউর দৃষ্টিকোণ থেকে দেখতে পাই যে সে কি দেখতে পাচ্ছে। ইউ স্পষ্টভাবে তার বোনের ভিতর একটি দুষ্ট আত্মা দেখতে পাচ্ছিল। আত্মাটি বেরিয়ে ইউর উপর আক্রমণ করে কিন্তু কোনো কারণে সে ইউকে স্পর্শ করতে পারে না। এদিকে চিউন মাটিতে পড়ে থাকে এবং তার ভাঙা তরোয়াল থেকে একটি খসখসে শব্দ শুনে। চিউন তরোয়ালটি তুলে নেয় এবং যদিও সে আত্মাটিকে দেখতে পাচ্ছিল না, তবু ইউ তাকে নির্দেশ করে দেয় যে আত্মাটি কোথায় আছে। এই অবস্থায় চিউন তার ভাঙা তরোয়াল দিয়ে আত্মাটির উপর আক্রমণ করে, যার ফলে আত্মাটি অদৃশ্য হয়ে যায়। এমন ঘটনা ঘটার সাথে সাথে আমরা একজন বৃদ্ধ শামান মেজকে দেখতে পাই, যিনি তার অনুগামীদের সাথে ছিলেন এবং তিনিই সব করছিলেন। হ্যাঁ বন্ধুরা, এই মেজ জীবিত ছিল। এই মেজ দূর থেকে মানুষদের প্রজেস করছিল কারণ তার কিছু প্রয়োজন ছিল। সে কি চাইছিল তা গল্পের পরবর্তী অংশে জানা যাবে। তবে আমি আপনাকে একটু ছোট্ট করে বিস্তারিত জানাই যে এই মেজ অবাক হয়েছিল যে ইউ তাকে দেখতে পাচ্ছিল। এই ঘটনার পর ইউ এর বোন আর প্রজেস ছিল না এবং চিউন ও ইনবে সেখান থেকে চলে যায়। কিন্তু এখন মেজের অনুসারীরা ইউর পিছু নিচ্ছিল কারণ মেজের ইউর চোখ প্রয়োজন ছিল, যা সবকিছু দেখতে পারে। আমরা বুঝতে পারি যে মেজ কোনো একটা জায়গায় বাধা ছিল এবং এই বন্ধন থেকে মুক্তি পেতে তার ইউ এর চোখ প্রয়োজন ছিল। অতীতে এই মেজ অন্য সামানদেরকেও হত্যা করছিল যাদের কাছে চিল সং তরোয়াল ছিল, কিন্তু আজও একটি ভাঙা চিল সং তরবারি কোনোভাবে চিউনের কাছে ছিল। অন্যদিকে ইনবে মিস্টার ওয়াংকে জানায় যে চিউন একটা অদ্ভুত আচরণ করছে এবং সর্বশেষ কেসে তার হাতের ঘণ্টাটি বেজেছিল। এটা শুনে মিস্টার ওয়াং খুব গম্ভীর হয়ে যান এবং একটি পবিত্র ঢোল নিয়ে চীনের সাথে দেখা করতে বের হন। পথে তিনি ইনবেকে বলেন যে চিউনের বাবা একজন প্রধান শামান ছিলেন আর একজন প্রধান শামানের কাজ হলো তার গ্রামের মানুষকে রক্ষা করা। এই উদ্দেশ্যে তারা টোটেম তৈরি করেন, যাকে আমরা দেবতা মন্দির বলে থাকি। চীনের এক ভাই ছিল যার নাম ছিল ডং উ। চিউন তার বাবার মতোই নিখুঁত শিউল গ্যাং তৈরি করতে পারত। যারা শিউল গ্যাং সম্পর্কে জানেন না তাদের জন্য বলি, এটি মূলত কাগজের কাটা অংশ দিয়ে তৈরি প্যাটার্ন বা তাবিজ, যা দ্বারা অশুভ আত্মা বন্দী করা হতো। এক রাতে হঠাৎ ডংউ হারিয়ে যায় এবং তার বাবা তাকে খুঁজে পেতে 4 দিন ধরে অনাহারে অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানের সময় গ্রেট চিল সং ডিটি বাবাকে বলে যে তাকে বাদনের অভিশাপ ভাঙতে হবে ডংউকে ফিরিয়ে আনতে। তাই শামান বাদনের চিল সং তরোয়াল দিয়ে অভিশাপ ভাঙার চেষ্টা করেন, কিন্তু অভিশাপ ভাঙতে পারে না। এই অভিশাপ আসলে সেই মন্দ মেজ দ্বারা দেওয়া হয়েছিল, যে তার শক্তি দিয়ে অনুষ্ঠান করা মানুষদের অজ্ঞান করে দেয়। ওই মানুষদের মধ্যে মিস্টার ওয়াংও ছিলেন, যিনি সেই সময় তরুণ ছিলেন এবং পবিত্র ঢোল বাজাচ্ছিলেন। গল্পের পরবর্তী অংশ আমাদের স্পষ্টভাবে বলা হয় না, কিন্তু আমাদের এটুকু জানানো হয় যে পরের দিন চীনের বাবা এবং তার ভাই ডং উ মারা যায় এবং সেই মেজ চিল সং তরোয়ালধারী সব সামানদের শিকার করে মারছিল। এরপর থেকে মিস্টার ওয়াং চীনের যত্ন নিতে থাকেন এবং সেই সাথে ভাঙা তরোয়ালটি দেন। চীন একটি সিল সং তরোয়াল পেয়েছিল যা এখন তাকে দেওয়া হয়েছে। চীন তখন থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে এবং সে অনেক সামানের সাথে দেখা করেছে। যদিও সে ভুয়া সামান হিসাবে টাকা উপার্জন করে, তবে আসলে সে একজন সামান। আজ চিউন আবার সেই মেজের জাদু দেখেছে এবং সে নিশ্চিতভাবে মেজকে শিকার করতে যাবে। অন্যদিকে আমরা সেই মেজকে দেখি যে বাঁশ দিয়ে তৈরি কন্টেইনারের সাহায্যে গ্রামের মানুষদের প্রজেস করছিল। এই বাঁশের কন্টেইনারে কাটা আঙ্গুলের ছাপ ছিল এবং তার শক্তির সাহায্যে সে তার শিকারীদের প্রজেস করতে পারত। সাধারণত এই মেজ মানুষদেরকে প্রজেস করার জন্য তার ঘরের বালিশে বা অন্য কোথাও একটি তাবিজ অবশ্যই রাখত। এবার মেজ মিস্টার ফোরম্যানকে প্রজেস করে, যিনি ইউর কাছের মানুষ ছিলেন, এবং ফোরম্যান ইউর উপর আক্রমণ করে এবং সেখানে চিউন তার ভাঙা চিলসং তরবারি দিয়ে
ফোরম্যানকে আঘাত করে, যার ফলে ফোরম্যানের ভিতর থেকে মেজের আত্মা বেরিয়ে আসে। এই কাজ করার ফলে আমরা দেখতে পাই যে অন্যদিকে মেজের বাঁশের কন্টেনারটি ভেঙে যায়। তারপর মেজ একটি নতুন কন্টেনারের সাহায্যে আবারও ইউয়ের ছোট বোনকে প্রজেস্ট করে এবং তার ছোট বোন সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যায় যাতে সে মেজের কাছে চলে যেতে পারে, যাতে করে ইউকে তার বোনের নাম দিয়ে ব্ল্যাকমেল করে তার কাছে ডেকে আনা যায় এবং তার চোখ নেওয়া যায়। এখন সেই বাড়িতে একটি বালিশের ভিতর চিয়ন একটি তাবিজ পায় যার সাহায্যে মেজ যে কাউকে প্রজেস করতে পারত। তবে মনে রাখবেন যে মেজ ইউকে কে প্রজেস করতে পারেনি, বেশিরভাগ সময় তার অদ্ভুত চোখের কারণে, অর্থাৎ তার শক্তি ইউ এর উপর কাজ করছিল না। যাই হোক, ইউ এবং চিন ইউ এর বোনকে ধরতে বাইরে যায়, যেখানে মেজ গ্রামের অনেক লোককে প্রজেস করে এবং তাদের উপর হামলা করায়। চিউন তার ভাঙা চিল তরবারি দিয়ে তাদের পরাজিত করে এবং প্রতিবার পরাজিত হওয়ার ফলে মেজের একটি বাঁশের কন্টেনার ভেঙে যেত। এরপর সে পরবর্তী কন্টেনারের দিকে যায়। হ্যাঁ, তার কাছে অনেকগুলো বাঁশের কন্টেনার ছিল যাতে মানুষের কাটা আঙ্গুলের ছাপ ছিল এবং সেগুলো দিয়েই সে শক্তি বাড়াতো। এখানে অনেক মারামারি হয় এবং শেষে মেজের বাঁশের কন্টেনারগুলো শেষ হয়ে যায় এবং চিন ইউকে নিয়ে গাড়িতে পালিয়ে যায়। এখন নতুন কন্টেনার তৈরির জন্য মেজের আঙ্গুলের ছাপ প্রয়োজন ছিল, তাই সে তার এক অনুসারীর আঙ্গুল কেটে নতুন কন্টেনার তৈরি করে। অন্যদিকে চীন এবং ইউকে ইনবে এবং মিস্টার ওয়াং এর সাথে দেখা করে। এখানে চীন মিস্টার হুংকে সে তাবিজ দেখায় যা সে ইউ এর বাড়ির বালিশে পেয়েছিল। এরা সবাই সে তাবিজ নিয়ে একজন মানুষের কাছে যায়। তারা এমন একজনের কাছে যায় যে সেলেটিয়ন মেডনকে ডাকতে পারে। সেলেটিয়ন মেডনকে আপনি ফেরি বা অপসরা হিসাবে ধরে নিতে পারেন, যা কোরিয়ান সংস্কৃতিতে আছে। সেলেটিয়ন মেডন আসে এবং ইউকে তাকে চোখ দিয়ে স্পষ্টভাবে দেখতে পায় এবং সেলেটিয়ন মেডনও এটা বুঝতে পারে। সেলেটিয়ন মেডন সেই ব্যক্তিকে প্রজেস করে এবং অনেক কিছু প্রকাশ করে। সে বলে যে চিউনের বাবা শিওল গ্যাংয়ের সাহায্যে সে মেজকে বেঁধে রেখেছিলেন এবং সেই বন্ধন থেকে মুক্তি পেতে ইউয়ের চোখ প্রয়োজন। ইউয়ের চোখে এত শক্তি আছে যে কোনো আত্মা তার চোখ দিয়ে সবকিছু দেখতে পারবে এবং এই শক্তির সাহায্যে যে কাউকে প্রসেস করতে পারবে। অতীতে যখন সেই মেজ ডং উকে অপহরণ করেছিল, তখন ডং উকে খুঁজতে গিয়ে শামান মেজের আস্তানে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু মেজ ডং উকে প্রজেস্ট করে শামানকে আঘাত করে। এরপর শামান তাড়াহুড়া করে শিওল গ্যাংয়ে মেজকে ফাঁদে ফেলার চেষ্টা করে। এই প্রক্রিয়ায় চিলসং তরবারিও ব্যবহার করা হয়, কিন্তু মেজকে পুরোপুরি ফাঁদে ফেলার আগেই মেজ কোনোভাবে তাদের উপর হামলা করে। এই পরিস্থিতিতে চীনের বাবা শিলসং তরবারিকে অর্ধেক ভেঙে ডংউকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু মেজটি শিওল গ্যাংকে অর্ধেক কেটে দেয়, যার ফলে মেজটি ফাঁদে পড়ে কিন্তু পুরোপুরি নয়। অর্থাৎ মেজ এখনও গ্রামের মধ্যে ঘুরে বেড়াতে পারে কিন্তু গ্রামের বাইরে যেতে পারে না। একে আপনি এক ধরনের সীমানা হিসেবে ধরতে পারেন, যেখানে মেজ নির্দিষ্ট এলাকায় ঘুরতে পারে, কিন্তু যদি সে পুরোপুরি বন্ধ হয়ে যেত তাহলে সে একদম ফাঁদে পড়ে যেত এক জায়গায়। তবে শামান ডংউকে নিয়ে গ্রাম থেকে বের হওয়ার আগেই মেজ তাদের পিছু নিয়ে তাদের আঘাত করে। এখন যেহেতু মেজ এখনও গ্রামে আটকা পড়েছে, তাই তার ইউয়ের চোখ প্রয়োজন শিওল গ্যাংয়ের বাঁধন ভাঙার জন্য। আর এই তাবিজটি সেই শিওল গ্যাংয়েরই অংশ, যা এতটাই শক্তিশালী যে এটিকে পোড়ানো যায় না, ছিঁড়ে ফেলাও যায় না। আমি বোঝাতে চাইছি এটিকে ধ্বংস করা খুব কঠিন, তবে একটি উপায় আছে। এতে কিছু শব্দ লেখা আছে যা দেখা যায় না, কিন্তু আপনি আপনার চোখ দিয়ে দেখতে পারেন, এবং যদি এই শব্দগুলোকে উল্টো করে পড়া হয় তাহলে এই তাবিজটি লেখা হয়ে যায় এবং মিস্টার ওয়াং এটিকে উল্টো করে পড়েন, যার ফলে তাবিজটি নিজে থেকেই জ্বলে যায়। এখন প্রশ্ন হলো, সেই মেজ কোনোভাবেই তাদের পিছু ছাড়বে না, এবং এমন পরিস্থিতিতে চীন বলে সে তার বাবা ও ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং শিওল গ্যাং তরবারিকে পূর্ণ করবে। সেই শিওল গ্যাংয়ের অর্ধেক অংশটি মেজের বন্দী হওয়ার কোথাও লুকানো ছিল এবং সেই স্থানের ঠিকানা সেলেটিন মেডেন তাদের দেয়। তারপর চিউন এবং মিস্টার ওয়াং সেই স্থানে পৌঁছায়, যেখানে ইউ একদিক থেকে একটি অদ্ভুত আলো দেখতে পান। তারা সেই দিকে যান যেখানে একটি ছোট কেবিন ছিল, যা অনেক ভারী আবরণ দ্বারা সুরক্ষিত ছিল।
আর এটা এতটাই সুরক্ষিত যে তার আশেপাশে যাওয়া কঠিন ছিল, কারণ মাটি থেকে ভুতুড়ে হাত বেরিয়ে এসে মানুষকে ধরে ফেলত। আর বলে রাখি যে এই হাতগুলো এবং এই সমস্ত সুরক্ষা শুধুমাত্র ইউই দেখতে পেয়েছিলেন। এই হাতগুলো চিউনের কোনো ক্ষতি করতে পারছিল না, কারণ চিউন একজন শামান, তার কাছে চিলসং তরবারি ছিল। তিনি কেবিনে পৌঁছে ভিতরে প্রবেশ করতে পারেন। কেবিনের মধ্যে তিনি তার ভাই ও পিতার মৃত্যুর দৃষ্টান্ত দেখতে পান, যারা একসময় চীনের উপর আক্রমণ করে বসে। চীন এখানে বিচলিত হন না এবং তার তরবারি দিয়ে সবকিছু কেটে ফেলেন, অর্থাৎ এই দৃষ্টান্তগুলি শেষ হয়ে যায়। এরপর তিনি সেখানে শিউল গ্যাংয়ের অর্ধেক অংশ পান, যা নিয়ে তিনি বাইরে আসেন। তিনি বাইরে আসার সাথে সাথে কেবিনটি ধসে পড়ে এবং অন্যদিকে মেজো জানতে পারে যে চিউন শিউল গ্যাংয়ের বাকি অর্ধেক অংশ পেয়ে গেছে। এখন তারা চারজন মানচিত্রে অনুমান করতে থাকে যে সেই মেজের আস্তানা কোথায়। যেহেতু মেজ একটি নির্দিষ্ট এলাকায় বাঁধা ছিল, তার একটি এলাকা ছিল এবং সেই এলাকার মধ্যে কোথাও তা অবস্থিত হবে। অবশেষে এই চারজন মেজের সাথে লড়াই করতে বের হয়, কিন্তু সেই মেজ মানুষকে প্রজেস করে হাইওয়েতে হামলা চালায়। এই হামলা থেকে তারা বেঁচে যায়, কিন্তু মেজের লোকেরা ইউকে অপহরণ করতে সফল হয়। এমন পরিস্থিতিতে চিয়ান, মিস্টার ওয়াং এবং ইনবে মেজের আস্তানায় দ্রুত পৌঁছায় এবং সেখানে চিয়ান একাই লড়াইয়ে এগিয়ে যান। তিনি ইনবে ও মিস্টার ওয়াংকে বলেন যে তারা যাতে টানেলে সর্বত্র বিস্ফোরক লাগিয়ে দেয়। তিনি ইউকে ও তার বোনকে বাঁচিয়ে বাইরে আনার পর যাতে বিস্ফোরণ ঘটানো যায়। চিউন ভিতরে প্রবেশ করে এবং সেখানে মেজের সাথে লড়াই শুরু হয়। মেজ চীনকে দুর্বল করে ফেলেছিল, কিন্তু এক পর্যায়ে চীনের ভাঙা তরবারিটি তার অন্য ভাঙা অংশের সাথে জুড়ে যায়। এরপর চীন আরও ভালোভাবে লড়াই করে, তবে মেজ খুবই শক্তিশালী ছিল এবং চীনকে মাটিতে ফেলে দেয়। চীনকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় মিস্টার ওয়াং বাজনা বাজান এবং ইনবে ভিতরে এসে ফ্লেয়ার গান চালান। এই গানটি দেখে চিয়ান, ইউ এবং তার বোন তাদের চোখ বন্ধ করে ফেলে, কিন্তু মেজ চোখ বন্ধ করতে পারেনি, তাই সে কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায়, অর্থাৎ আলোর ঝলকানি থেকে চোখ অস্থায়ীভাবে অন্ধ হয়ে যায়। এই সুযোগ নিয়ে চীন সহ সবাই সেখান থেকে পালিয়ে যায়। কিছু সেকেন্ডের মধ্যে মেজ তা সামলে নেয় এবং তাদের পিছু নেয়, কিন্তু গুহা থেকে বের হওয়ার সময় তারা বোতাম চেপে বিস্ফোরণ ঘটায়, যার ফলে মেজ ভিতরে আটকা পড়ে যায়। যদিও মেজ এখনও মারা যায়নি। এই মুহূর্তে চীনের কাছে শিউল গ্যাং এর উভয় টুকরো ছিল এবং তার তরবারিটিও পুরো ছিল, অর্থাৎ জোড়া লাগানো হয়েছিল। তারপর সে শিউল গ্যাং এবং তরবারির সাহায্যে মেজকে শিল করতে শুরু করে এবং আমরা দেখি শিউল গ্যাং এর উপরে কিছু লাল শৃঙ্খলযুক্ত শব্দ দেখা যায়। এখন যখন শব্দগুলিকে উল্টো করে পড়া হয়, শিউল গ্যাং জ্বলে ওঠে এবং যা দেখায় যে মেজ আর কখনো মুক্তি পাবে না। আসলে শিউল গ্যাংয়ের জ্বলে যাওয়ার ফলে মেজের আত্মাও চিরকালের জন্য বন্দী হয়ে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। পরিশেষে আমরা দেখি যে ইনবে ইউকে তাদের সাথে কাজ করার প্রস্তাব দেয়, কারণ ইউ আত্মার সাথে যোগাযোগ করতে পারবে। আর এখন তাদের একটি বাস্তব দল গঠন হবে, যেখানে ইউ ভূত প্রেতাত্মাদের সাথে লড়াই করতে পারবে।